গোপালগঞ্জ ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান। এবং সর্বশেষ জানাবো যেন মুক্ত হলো জামায়াতে ইসলামী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জ ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান। জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার ভারতে আশ্রয় গ্রহণকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ঘটনা প্রবাহে ভারত প্রতিক্রিয়া দেখাচ্ছে। এবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ভারতের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সহিংসতায় অন্তত 4 জনের প্রাণহানি হয়। অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর সমাবেশ স্থলে তাণ্ডব চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলাটিতে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনা নিয়ে প্রশ্ন ওঠে। একজন সাংবাদিক গোপালগঞ্জের ঘটনায় ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দক্ষিণ এশীয় অঞ্চলের সব ঘটনা প্রবাহ তার দেশ নিবিড়ভাবে অনুসরণ করে এবং যা ঘটছে তা বিবেচনায় নেয়। প্রয়োজন অনুযায়ী সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। একজন সাংবাদিক উল্লেখ করেন যে ভারত বারবার বলেছে বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত। তিনি আরও প্রশ্ন করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং একটি প্রধান রাজনৈতিক দলের আগামী বছরের শুরু বা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হওয়াকে ভারত বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন কিনা। জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা এমন নির্বাচনকেই স্বাগত জানায় যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল নিশ্চিত করেন যে ভারত সরকার ভ্রমণ, শিক্ষা এবং চিকিৎসার মতো বিভিন্ন উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিকদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে। গত বছরের জুলাই-আগস্ট মাস থেকে বাংলাদেশের সাথে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। এ বিষয়ে জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি, যেমন ভ্রমণ, চিকিৎসার প্রয়োজন, এমনকি শিক্ষার্থীদের ক্ষেত্রেও। তবে তিনি সাম্প্রতিক মাসগুলোতে ঠিক কত সংখ্যক ভিসা দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি। তিনি জানান, সংখ্যাটি জেনে গণমাধ্যমকে জানাতে পারবেন। যেন মুক্ত হলো জামায়াতে ইসলামী। 1941 সালে পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া জামায়াতে ইসলামী একসময় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ইসলামী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং ইতিহাসের দায়ে জর্জরিত হয়ে পড়ে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় দলটির বিরুদ্ধে মুক্তিকামী মানুষের বিপরীতে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে। যুদ্ধাপরাধের অভিযোগ এবং স্বতঃসিদ্ধ রাজাকার সংশ্লিষ্টতার কারণে স্বাধীন বাংলাদেশে এই দলটির প্রতি মানুষের আস্থা চিরতরে ক্ষুণ্ণ হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে জামায়াত কার্যত রাজনীতিতে এক প্রকার পরজীবী শক্তিতে পরিণত হয়। কখনো আওয়ামী লীগের, আবার কখনো বিএনপির ছায়াতলে দলটি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখলেও জনগণের মন জয় করতে ব্যর্থ হয়। শিবিরের রক কাটার রাজনীতি, সন্ত্রাসের অভিযোগ এবং মুক্তিযুদ্ধ বিরোধী মানসিকতার কারণে দলটির প্রতি মানুষের ঘৃণা ছিল সুগভীর। জামায়াতকে দেখে দেশের জনগণ সবসময় সন্দেহ এবং শঙ্কার চোখে দেখেছে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে জামায়াত শুধু রাজনৈতিকভাবে কোণঠাসা হয়নি, বরং রাষ্ট্রীয় দমন পীড়নের শিকারও হয়েছে। দলটির সভা সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম এবং আদর্শ চর্চার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল। 2024 সালের 5 আগস্ট ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনীতির গতিপথ পাল্টে যায়, বন্ধ দরজাগুলো খুলে যায় এবং একটি নতুন অধ্যায়ের সূচনা হয়, যেখানে জামায়াত শব্দটি উচ্চারণ করা হচ্ছে
নির্ভয়ে। যে নাম একসময় গোপনে উচ্চারিত হতো, যে সংগঠন করাকে এক প্রকার গ্লানির বোঝা মনে করা হতো, সেই জামায়াত ও শিবির নিয়ে এখন মানুষ প্রকাশ্যে কথা বলছে। আমি জামায়াত করি, আমি শিবির করি, এই কথাগুলো বলা হচ্ছে জনসভা থেকে ক্যাম্পাস পর্যন্ত। 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক রাজনীতির ধারা ফিরে পেলেও জামায়াত যেন নতুন এক মুক্তি অর্জন করেছে। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ অন্তত এই বার্তাই দিচ্ছে। সোহরাওয়ার্দী সমাবেশে জামায়াত বাংলাদেশের সব গণহত্যার বিচার চেয়েছে। এছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং 1 কোটিরও বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ চেয়েছে দলটি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সমাবেশে ছিলেন শিবিরের নেতাকর্মীরাও। জুলাই আন্দোলনে আহতদের কয়েকজন ও অভ্যুত্থানে প্রাণ হারানোদের অভিভাবকরাও অংশ নেন এই সমাবেশে। ৭১-এর যুদ্ধাপরাধ ও তৎপরবর্তী সময়ে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দেশের নানা বিতর্কে শুরু হয়। মুক্তিযুদ্ধের সময়কালে জামায়াতের প্রধান ছিলেন গোলাম আজম। 1971 সালের 22 নভেম্বর গোলাম আজম পাকিস্তানে চলে যান। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 1978 সালের 11 আগস্ট দেশে ফেরেন গোলাম আজম। তার হাতে ছিল পাকিস্তানের পাসপোর্ট। 1994 সাল পর্যন্ত তিনি পাকিস্তানি নাগরিক হিসেবে বাংলাদেশে অবস্থান করেন, কিন্তু তার কাছে বৈধ কোনো ভিসা ছিল না। শুধুমাত্র জন্মসূত্রে এদেশে থাকার অধিকার রয়েছে। এই অধিকার বলে দেশ ত্যাগে অস্বীকৃতি জানান তিনি। 2000 সাল পর্যন্ত জামায়াত ইসলামের নেতৃত্বে থাকা গোলাম আজমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার অভিযোগ উঠেছে। 1975 থেকে 1981 পর্যন্ত বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই সময় জামায়াত রাজনীতি করত ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে। 1979 সালে দলটি তার পুরনো নাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ফিরে আসে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে বেশ বিতর্ক রয়েছে। স্বৈরাচার হিসেবে স্বীকৃত হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে জামায়াতে ইসলামীর অবস্থা বেশ জটিল ছিল, তবে দলটি রাজনৈতিকভাবে সক্রিয় ছিল। এরশাদের স্বৈরাচারী শাসনের বিরোধিতা করায় দলটির নেতাকর্মীদের দমন পীড়নের শিকার হতে হয়েছিল। রাজপথে আন্দোলন, সভা সমাবেশে বাধা, নেতাদের গ্রেপ্তার, কর্মীদের ওপর নির্যাতন, মামলা সবকিছু সহ্য করেছিল জামায়াত। এই পরিস্থিতিতে 1986 সালে জামায়াতে ইসলামের সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং কিছু আসনে জয়লাভ করে। এর পুরো চিত্রপটও বিতর্ক সৃষ্টি করেছিল, কেননা সেই সময়কার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল এবং জামায়াতের নির্বাচনে বিভিন্ন আসনের জয় এরশাদের সমর্থন পুষ্ট বলে মনে করা হতো। 1990 সালের 6 ডিসেম্বর এক জোরালো গণ আন্দোলনে এরশাদ সরকারের পতন হয়। সেই দিনই সব দলের অঙ্গীকার ও প্রতিশ্রুতির বিনিময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিযুক্ত হন। 9 ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান। 15 ডিসেম্বর প্রধান উপদেষ্টাদের নিয়ে একটি সভায় মিলিত হন। সেই উপদেষ্টা পরিষদ নিয়ে 1991 সালের 27 ফেব্রুয়ারি দেশে নির্বাচনের আয়োজন করেন। ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটি মোট ভোটের 30.81% অর্জন করে এবং জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 140টি আসনে জয় পায়। আওয়ামী লীগ পায় 30.08% ভোট। জাতীয় পার্টি 35টি ও জামায়াতে ইসলামী 18টি আসন পায়। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। 1994 সালে মাগুরার একটি আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
জামায়াতে ইসলামী ও বিএনপিকে সমর্থন দেওয়া থেকে সরে আসে। আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা এরশাদ ও মতিউর রহমান নিজামী এক মঞ্চে দাঁড়িয়ে সরকার পতনের দাবিতে জনগণকে একাট্টা হতে আহ্বান জানান। সেদিন স্বাধীনতার পক্ষ বিপক্ষ স্বৈরাচার সব এক হয়ে গিয়েছিল। তবে নিজ সিদ্ধান্তে অটল ছিলেন বিএনপি নেত্রী ও দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি 1996 সালের 15 ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের ডাক দেন। জামায়াত তখন আওয়ামী লীগের সঙ্গে কোয়ালিশন করেছিল। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত সহ প্রায় প্রতিটি দল সেই নির্বাচন বয়কট করে। নির্বাচনে বিএনপি 300 আসনে জিতে সরকার গঠন করে, কিন্তু বিরোধী দলগুলোর আন্দোলন বিএনপির পতন ডেকে আনে। উপায় না পেয়ে 1996 সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়া তার নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সংবিধানের একটি সংশোধনী আনলেন। সংশোধনী অনুযায়ী তাতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা প্রবর্তিত হয়। সংবিধানে অন্তর্ভুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়। সেই সরকারের প্রধান হন তৎকালীন সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।